নমস্কার, আমার দীক্ষণিকা চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গল্প পড়ব সৈয়দ মুজতবা আলীর নোনা জল গল্পটি। সৈয়দ মুজতবা আলীর সম্বন্ধে কোনো শ্রোতা বা পাঠককে বলার কিছু নেই, সবাই জানেন। এই লেখাটি স্বাভাবিকভাবে বেশ পুরনো লেখা, কিন্তু এখনও পড়তে ভালো লাগে। আপনাদেরও শুনতে আশা করি ভালো লাগবে। আরেকটি কথা আপনাদের কাছে আমি অনুরোধ করব আবারও, যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু বেশি বেশি করে পাঠককে আমার এই যে প্রচেষ্টা তার খবর পৌঁছে দিন, যাতে বাংলা সাহিত্যের বেশ কিছু ভালো গল্প আমি চেষ্টা করছি নির্বাচন করে পড়ার, যদিও সব গল্প পড়া তো সম্ভব নয়, কারণ আয়তনের জন্য অনেক গল্প ইচ্ছে থাকলেও পড়া সম্ভব হয়ে উঠছে না। তবু তার মধ্যে থেকে বেছে বেছে আমি একটা শ্রুতি পাঠাগারের মতো ভাবনা চিন্তা মাথায় রেখে কাজ করছি। আপনারা সেই কাজে আমাকে একটু সহযোগিতা করুন। আবারও বলছি, একটু বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করুন। যাই হোক, আজ সৈয়দ মুজতবা আলী তাঁর নোনা জল গল্পটি। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ, 30 বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নয়, অবরে সবরের যাত্রী মাত্র। 30 বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময়ই ছিল, এখনও আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই, কীরকম ভেজা ভেজা সোঁদা সোঁদা। আর যে গন্ধটি আর সব কিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায় মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তারই পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছনো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে। শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলুম। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর চোখে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামাফোনের বাক্স। পোর্টেবলটা আনবন্ধ করছি, এমন সময় চোখে পড়ল একটা মর্দিতা দেশ পত্রিকা। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তাহলেও তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না বলেই মনে হয়। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটা দরদ ভরা লেখা ছেড়েছে। চোখটার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কী করে? আর এত সব কেচ্ছা কাহিনীই বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই, কিন্তু লোকটা যা সব লিখেছে এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার এমন একটা কথা হলো, সিলেট নোয়াখালী রাঙাড়িরা দেবে ঘুঘু ইংরেজের সঙ্গে লড়াই? আমিও যেমন। জাহাজের মেজো সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের উপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপাচের পুঁটি ও মানোয়ারির তিমি 2 মাছ। একে জিজ্ঞাসা করা যাক না কেন? রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাঁকড়ি দিয়ে শুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেটে যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে 2-1 বারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এ গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথায়? বসো না, নাকি তার ফুরসত নেই?
ধপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললাম, সে কি, একটা টুল নিয়ে এসো। এসব আর আজকাল। কথাটা শেষ করলুম না, সারেংও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মওকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শুনে সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তালার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বলল, ইনসাফের কথা যদি তুললেন হুজুর, কিন্তু এ দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি যাদের ক্ষুধা ধন দৌলত দিয়েছে বিস্তর। ক্ষুধা তালাই বা কার জন্য কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীর উদ্দিনকে চিনতেন? বহু বছর আমেরিকা কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল, চৌতুলি পরগনায় বাড়ি না যেন ওই দিকেই কোনোখানে। সারেং বলল, আমারই গাঁ, ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছিল ওরকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম একই দিন একই সঙ্গে। তা আমি শুধুলাম, কী হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বলল, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কী জানমারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না। যে সে জাহান্নামের ভেতর দিয়ে কখনো যায়নি সে পারবে না। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে তার সর্বাঙ্গ দিয়ে কীরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই, যার দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে, এ তো বেহেস্ত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10-12-14 টন ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয়, আর সেই কারণে গর্মিটার বহর কতখানি সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎই একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহার লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি খায়। তাদের যখন ওপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়, হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়, গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে ঠিকঠাক, হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে খোলার ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একেই বলে এমক। আমি শুধলুম, একেই কি ইংরেজিতে বলে এমাক? কিন্তু তখন তো তারা মানুষ খুন করতে পারে। সারেং বলল, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে বাসে। তারপর একটু থেমে সারেং বলল, আমাদের সকলেরই দু একবার হয়েছে, আর সবাই জাপটে ধরে জলে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীর উদ্দিন কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাংমাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগদ। কিন্তু সে যে ভিড়মি খায়নি, এমক হয়নি, তার কারণ কিন্তু তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা সে কামাবেই কামাবে, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো সখ্ত মানা। সারেং বলল, কি বেহদ তকলিফে জান পানি হয় যে কুলুম শহরে পৌঁছলাম বুঝলুম। আমি শুধুলাম, সে আবার কোথায়? বললে, বাংলায় স্যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো। জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, তা আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীর উদ্দিন বন্দরে নামলেই না, বললে নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাগের বাচ্চা যেন। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম,
নেই বললেও হয়, আর দেশে যার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর, আমার আর ইংরেজি এইডন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরে সুসর খাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট একটা খাল। বুঝলুম সুসর খাড়ি মানে সুয়েজ ক্যানাল। তারপর পুরসুই, সেখানে খালের শেষ বাড়িয়া বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম সেখানে, ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেঙের পো সে খবরটি রাখে। পুরসই থেকে মার্সই, মার্সই থেকে হাম্বুর, হাম্বুর জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি দেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেলস হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে ইংরেজির বিকৃত উচ্চারণের মারফত নয়। সারেং বলল, হামবুরে তো সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছলুম নুক বন্দরে, একেবারে মিরকিন মুল্লুকে। নয়া ঝুনা কোনো খালাসিকে এই নুক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন, মিরকিন মুল্লুক হচ্ছে সোনার দেশ। আমাদের মতো চাষাভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিসকালো আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামা মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে, তাতে নাকি মিরকিন মজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নুক পৌঁছবার 3 দিন আগে থেকে সমীরুদ্দির করলো শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেবার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিলে। নুক পৌঁছবার দিন সন্ধেবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কী কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কীরকম নিখুঁত ব্যবস্থা, সে যে কতভাবে তৈরি হয়েই ছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভেতরে তার স্যুট, জুতা, মোজা আর একখানি তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে সে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভেতরে। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাম্বুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে সে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাঁড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নুক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার ছুট্টি পড়ে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নুকেরই বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দির জন্য খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড়গিয়া তা নয়, সে বনের ভেতর বিলকুল উধাও, একদম নাপাত্তা। বরঞ্চ বনের ভেতরের পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নুক শহরের ভেতর সমীরুদ্দিনকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্পপালায় ক্ষান্ত দিয়ে সারেং গেল জোহরের নমাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না করেই সারেং বলল, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাওয়ার আর ফুরসুত হয়ে ওঠেনি। আর কী বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়ো শেষের বছর সুখেই কাটিয়েছে। ক্ষুধাতালার শুকুর, বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বাড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কী করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেঙের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বলল, যাক সে কথা। 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়।
তবে সে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুল্লুকে, দেশে ফেরবার কোনো মতলবই নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুধাতালা যে কার জন্য কোন মুল্লুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে। তারপর কলঘরের তেল পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপাচের কামে। এ জাহাজে আসার দুদিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের অজু করতে যাচ্ছি, এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীরুদ্দি। এক লোহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিকে এককালে আমি আপন ভাইয়ের মতন কতই না পেয়ার করেছি। কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার, সে আমার কোনো পেয়ারে সাড়া দিল না বলে। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এই জাহাজে করে চলেছিস কোথায় তুই? কলকাতা? কেন, দেশে মন টিকল না? কোনো কথা কয় না। ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পাইনি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়ার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম, আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসত, কিন্তু কিছু মুখে দিতে চায় না। তবু জোর করে গেলালাম। বাচ্চা হারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান্তক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কী করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর, মনে পড়ে গেল বহু বৎসরের পুরনো কথা, নুক বন্দরেও আমাদের যখন নামতে দেয়নি তখন সমীরুদ্দি সেখান থেকেই তো গায়েব হয়েছিল। রাতের অন্ধকারে সমীরুদ্দিনের মুখ ফুটল, হঠাৎ নিজে থেকে বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য বা অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তাহার সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কী করে সাহেব? এখনও মনে আছে কেবিনের ঘুরঘুরটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল, আর অতি অল্প কথাতেই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট্ট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা তো আমি জানি না, একসঙ্গে কখনো চোখেও দেখিনি। আমি বললুম, আমিও জানি না, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে গেলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথমে 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপরে 1,000 দেড়েক বাড়ির পাশের পতির জমি কেনার জন্য, তারপর আরও অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরও বহুত টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেওয়ালওয়ালা টাইলের 4খানা বড় বড় ঘরের জন্য, আরও টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মড়াই, বাড়ির পেছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1,500 টাকা টাঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরুদ্দি মিরকিন মুল্লুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার, আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুল্লুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুল্লুকের মানুষ যে এরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন সে রওনা দিল দেশের দিকে। নুক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দিন হরেক রকম কারখানায় কাজ করে করে কলকবজা এমনই ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জেরে জাহাজে আরামে চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাঁটগা মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলো রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1 মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলের ওপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফোটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছলো ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকবার কথা ছিল,
কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিনকে করে দিয়েছিল এক মিশরি ইঞ্জিনিয়ার, আর হুজুরও মিশর মুল্লুকে বহুকাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন, আমাদের চেয়েও ঢের বেশি। কত দূর দরাজ থেকে যে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিনও জানে। তা মিনার দেখতে না পেয়ে সমীরুদ্দিন আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টাঙ্গি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালুম, সে কী কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতেই পায়নি, আচ্ছনের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, সেই পুরনো ভাঙা ঘরের ঘর আরও পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টা বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোটো ভাই বাড়ি ঘরদোর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা অন্য কোনো না কোনো চিঠিতে সে লিখত। এমন সময় দেখে গায়ের বসিত মোল্লাজি আমাদের সবাইকে বড্ড পেয়ার করেন। সমীরুদ্দিনকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দিন চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন, তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায় ঘোড়া, মেয়ে মানুষ, আরও কত কি। আমি থাকতে না পেরে বলুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষকে সইতে পারে? কিন্তু বলো দেখিনি, গাঁয়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বলল, তারাই বা জানবে কি করে সমীরুদ্দিন কেন টাকা পাঠিয়েছে? সমীরুদ্দিন ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, তা আমাকে এই ফুর্তি ফার্তার জন্য তারই কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দিন নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গাঁয়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়িঘর দৌড় বাঁধতে, জমি জমার খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদি করে মার্কিন মুল্লুকে গেরস্থালি পেতেছে, এ দেশে সে আর ফিরবে না, আর যদি নাই বা ফেরে সঙ্গে নিয়ে আসবে লাখ লাখ টাকা, যদি ফেরেও 3 দিনের ভেতর 10খানা বাড়ি হাঁকিয়ে তুলবে। আমি বললাম, উফ কি পাষণ্ড। তারপর সারেং বলল, সমীরুদ্দিন আর গাঁয়ের ভেতরে ঢোকেনি, সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দিন আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেছিল, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার সে ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গাঁয়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে সেদিন গাঁয়েই ছিল। সমীরুদ্দিন 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে। আরও 5 জন বললেন, বাড়ি চল, ফের মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পর দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বলল, আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দিন কী করলে? ভাইকে লাথি মারলে না, কিচ্ছু না, শুধু বললে সে আর বাড়ি ফিরে যাবে না। তারপর দিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। তা আপনাকে তো বলেছি, বন্দরের বারুণীর পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বলল, অতি অল্প কথায় সমীরুদ্দিন আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যা আপন মনে ভিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, তবে কথাগুলো কিন্তু আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল ভিখিরি স্বপ্ন দেখে সে বড় লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার সেই পুরনো দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড় লোক, সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, স্বপ্ন হতো, তবে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে তো অন্যায় হবে। সারেং বলল, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দিন আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দিন মার্কিন মুল্লুকে আবার ফিরে গিয়ে 10 বছরে 30,000 টাকা আবারও কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি, সেই ধন নিয়ে
যখন সে দেশে ফিরছিল তখন জাহাজেই মারা যায়। সংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায়? নমস্কার।